হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব প্যাডাগজির 7 নম্বরটি লেসন, সেটা হচ্ছে শিক্ষণ শিখন উপকরণ, যেটাকে আমরা ইংরেজিতে শর্ট ফর্ম সেটা হচ্ছে টিএলএম, যার ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। সো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো যে টিএলএমটা কি। দেখো, যখন প্রাইমারি সেকশনে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে যায়, ছোট ছোট বাচ্চা থাকে, তো তারা কি হয়, ক্লাসে ভালো মনোযোগী হয় না। সাধারণত তারা কি হয়, এদিক সেদিক ঘুরে বেড়ায় বা দেখতে পছন্দ করে। তো একজন শিক্ষক তাদের মনোযোগ আকর্ষণ করতে বা ভালো করে ক্লাসটা শুরু করে শেষ করতে কিছু উপকরণ ব্যবহার করতে হয়। কেই বলা হয় যে শিক্ষণ শিখন উপকরণ, যে আমরা তাদেরকে শিক্ষা মানে দান করতে বা প্রদান করতে যেগুলো উপকরণ ব্যবহার করব, সেই উপকরণগুলোকেই বলা হয় শিক্ষণ শিখন উপকরণ। তো দেখো, শিক্ষণ শিখন উপকরণগুলো এরকম হতে পারে যে যেদিন যে বিষয়টা পড়াবে সে বিষয়ের সঙ্গে জড়িত যেগুলো উপকরণ, পার্থপক্ষে একজন শিক্ষক সেগুলো ক্লাসে নিয়ে যাওয়াটা ভালো। কারণ তখন কি হয়, শিক্ষার্থীরা খুব মনোযোগী হয়ে ওঠে বা বস্তুগুলো দেখে তারা আকর্ষিত হয় ক্লাসে, আর মনোযোগ দিয়ে সেগুলো শেখার চেষ্টা করে। তো দেখো, এবার আমরা দেখব যে শিক্ষণ শিখনটা কি, টিএলএম কি। যে উপকরণের সাহায্যে শিক্ষক শিক্ষাদান করেন এবং শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করেন, সেই উপকরণকে শিক্ষণ শিখন উপকরণ বলে বা টিএলএম বলে। তো দেখো, যেমনটি কলম থাকে, হোয়াইট বোর্ড থাকে, গ্রাফ থাকে অ্যান্ড ডিভিডি ইত্যাদি থাকে। কলম দিয়ে, যেরকমটা আমি কলম দিয়ে হোয়াইট বোর্ডে পড়িয়ে করছি, তো এগুলোও কিন্তু একটা শিক্ষণ শিখন উপকরণ। যে এই উপকরণগুলোর বিহীনে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, শুধু কথা দিয়ে হবে না। তো দেখো, তারপর হচ্ছে হোয়াইট বোর্ড, তারপর গ্রাফ, ডিভিডি। ডিভিডি নিয়ে গেলে বাচ্চারা আরো বেশি খুশি হয় আর ক্লাসে অতিরিক্ত মনোযোগী হয়ে পড়ে আর বস্তুগুলো বা বিষয়গুলো ভালোভাবে। এবার আমরা দেখবো টিএলএম এর লক্ষ্যগুলো কি কি। তো দেখো, প্রথমত আছে টিএলএম ব্যবহারে শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকর এবং আকর্ষণীয় করে তোলে। আমি আগেই বলেছি, যখন শিক্ষণ সম্পর্কীয় উপকরণ তোমরা ক্লাসে নিয়ে যাবে বা শিক্ষার্থীদেরকে দেখাবে, শিক্ষার্থীদেরকে, তখন তারা কি হবে, বিষয়গুলোর প্রতি আকর্ষিত হয়ে পড়বে বা আগ্রহ নিয়ে সেই বিষয়গুলি পড়বে। যখন একজন শিক্ষক শুধু কথাই বলবে তখন কিন্তু বাচ্চারা বিরক্ত হয়ে উঠবে। কিন্তু যখন বাস্তব কিছু বস্তু তাদের দেখাবে উদাহরণ হিসেবে, তখন তারা অধিক মনোযোগী হয়ে পড়বে। তো দেখো, 2 নম্বরে কি আছে, যে কোনো বিষয় ভালোভাবে বুঝতে বা শিখতে সহায় করে। যখন তারা মনোযোগ দিবে বা আগ্রহ করবে, তখন কিন্তু বস্তুগুলি বা বিষয়গুলি অটোমেটিক তাদের বুঝতে সহায় হবে বা তারা মনে রাখতে পারবে। 3 নম্বরটি দেখো, টিএলএম এর ব্যবহারে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলে। এটা আগেই বলেছি যে তারা খুব আগ্রহ করে ক্লাসটা করে। তারপর দেখো, আকর্ষণীয় ভাবে শিশুদের কাছে বাস্তব তথ্য উপস্থাপন করে। এখন দেখো, দেখা যাচ্ছে যেহেতু ছোট ছোট বাচ্চা, তো থাকতেই পারে যে কতে কলম খতে খরগোশ। এবার খরগোশটা কিভাবে দেখাবো, যে একজন শিক্ষার্থী বা একজন শিক্ষক সে ছবি আঁকতে নাই জানতে পারে যে খরগোশটা কিরকম হবে। যদি না না জেনে থাকে সেই মুহূর্তে, কমসে কম সে যদি না শিখে থাকে, তাহলে তাদেরকে কি, কতে কলম, কলম তো হাতেই থাকে, সে দেখিয়ে দিতে পারবে যে হ্যাঁ এটা দেখো কতে কলম। কিন্তু খরগোশটা কিভাবে দেখাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খরগোশ একটা শিক্ষক নিয়ে যেতে পারে, নিয়ে গিয়ে এভাবে দেখিয়ে দিতে পারে যে দেখো খরগোশটা ঠিক এরকম হয়। যখন একটা রংচঙে খরগোশ দেখবে শিক্ষার্থীরা, অটোমেটিক তারা কি হবে, আকর্ষিত হয়ে পড়বে। বা এই যে দেখলো, যে তারা নিজ চোখ চোখ দিয়ে বা বাস্তব একটা যে দেখলো যে হ্যাঁ খরগোশ এরকমটা হতে পারে বা হবে, তখন কি হবে, তারা এটা লং টাইম মনে রাখতে পারবে। ঠিক আছে। তারপর দেখো, 5 নম্বরে আছে জটিল বিষয়বস্তুগুলিকে টিএলএম এর সাহায্যে ভালোভাবে উপস্থাপন করে। যে পড়তে কখনো কখনো এরকম কনসেপ্ট বা ধারণাগুলো, বিষয়গুলো শিক্ষকেরা কি হয়, ছোট বাচ্চা হিসেবে বোঝাতে একটু কষ্ট হয়। যেরকমটা ধরো যে এই খরগোশটাই ছিল, যে খরগোশের দুটো কান থাকে, সে কিভাবে লাফায় ঝাঁপায় বা দেখায়। তো এগুলো কি হয়, যখন বাস্তব একটা উদাহরণ নিয়ে দেখাবে, তখন বাচ্চাদের লং টাইম মনে থাকবে বা তারা আরো আগ্রহ করে সেই ক্লাসগুলি, বাকি আগন্তুক ক্লাসগুলির জন্য অপেক্ষা করে বসে থাকবে। দেখো, আমরা দেখলাম শিক্ষণ শিখন উপকরণগুলো কি কি বা উপকরণ কাকে বলে, এগুলো আমরা দেখলাম, লক্ষ্যগুলোও দেখে নিলাম। এবার আমরা দেখব আসলে শিক্ষণ শিখনটা কি। তো দেখো, শিক্ষণ শিখন প্রক্রিয়া হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া, তো ডাইনামিক প্রসেস। এই প্রক্রিয়া বিভিন্ন ধরনের টিএলএম এর উপর নির্ভর করে। তো দেখো, আমরা প্রথমে বুঝে নেব যে এটা একটা গতিশীল প্রক্রিয়া। আমরা জেনে নিলাম শিক্ষণ শিখন প্রক্রিয়া হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া। ডাইনামিক প্রসেস কি, গতিশীল বলতে আমরা কি বুঝি। দেখো, মানুষ কথাতেই বলে যে শিক্ষার শেষ নেই, আমরা যতই শিখবো ততই
শেখার ইচ্ছা করব ততই আমরা শিখতে পারবো। তো শিক্ষাটা এইরকম একটি যে শিক্ষণ আমরা আগেও পড়েছি যে শিক্ষা আহরণটা কি হয়, অটোমেটিক আসে, কিন্তু যেটা শিক্ষণ যেটা আমরা শিখতে ইচ্ছা করব, যত বেশি ইচ্ছা করব তত আমরা বেশি শিখতে পারবো। তো দেখো, এই যে শিক্ষণ প্রক্রিয়াটা যেহেতুকে আমরা ছোট বাচ্চার সঙ্গে জড়িত, শিক্ষার্থীদেরকে সঙ্গে জড়িত, তো তাদের কি করতে হবে, উপকরণের সঙ্গে যদি আমরা শেখাই তাহলে তাদের বেশি বেশি করে মনে থাকবে, তাদের মস্তিষ্কটা আরো মানে সেটাকে তুমি সক্রিয় বলতে পারো, যে সক্রিয় হয়ে উঠবে, যার জড়িয়তে তাদের কি হবে, যেটা যে প্রথম ভিটি সেটা কি হবে, বড় মজবুত হবে। যখন তারা সেকেন্ডারি এডুকেশন গ্রহণ করতে যাবে তখন তাদের জন্য এগুলো কি হবে, সহজ হয়ে উঠবে। তো দেখো, যেগুলো টিএলএম বা টিএলএম এর ব্যবহার আমরা করি, কি রকমের টিএলএম গুলো ব্যবহার করি সেগুলো, প্রথমটি হচ্ছে দৃষ্টি নির্ভর উপকরণ, ভিজুয়াল এইডস। হ্যাঁ, ভিজুয়াল এইডস গুলো হচ্ছে যেখানে শুধু ছবি থাকবে। যেরকমটা ধরো, শিক্ষার্থীদের একজন শিক্ষক যদি পড়ায় তাহলে ধরো দেখাবে যে বাঘ কিরকম, বা একটা কুকুর কিরকম, বা একটা বেড়াল কিরকম, শুধু ছবিগুলো থাকবে, সেখানে কোনো সাউন্ড থাকবে না, বাকি কোনো শব্দ থাকবে না, শুধু ছবি দেখবে বাচ্চারা। তারপর দেখো, শ্রুতি নির্ভর উপকরণ, অডিও এইডস, যেখানে শুধু সাউন্ড থাকবে, আমরা দেখতে পারবো না। একটা ভিজুয়াল এইডস যেটা শুধু দেখতে পারবো, সাউন্ড শুনবো না, এটা হচ্ছে শুধু শুনতে পারবো, কোনো শব্দ নেই বা সাউন্ড নেই। সেটা হচ্ছে অডিওতে কি হবে, যে বাঘে কেমন শব্দ করে, বা কুকুরে কেমন শব্দ করে, বেড়ালে কেমন শব্দ করে, বা কোনো পাখির শব্দ কিরকমটা হতে পারে, এগুলো অডিও এইডসের দ্বারা দেখানো হয়। আর 3 নম্বরটা হচ্ছে দৃষ্টি শ্রুতি নির্ভর উপকরণ, যেটা অডিও ভিজুয়াল এইডস বলা হয়। দেখো, অডিও ভিজুয়ালটা হচ্ছে যেটা আমরা দেখতেও পাবো, শুনতেও পাবো, যেরকমটা ছোট বাচ্চারা কি করে, কার্টুন দেখে, সেটাকেই বলে অডিও ভিজুয়াল, যেখানে আমরা শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। এবার আমরা একটু ফুল ডিটেলসে জেনে নেব আসলে ভিজুয়াল এইডসটা কি, বা দৃষ্টি নির্ভর উপকরণ কি। দেখো, এটি একটি চাক্ষুষ উপকরণ যা কোনো কিছু বোঝানোর জন্য ছবি, চার্ট, গ্রাফ বা অন্য কোনো দৃশ্যমান জিনিসের ব্যবহার করা হয়। তো দেখো, এখানে একটা চাক্ষুষ উপকরণ, যেটা আমি একটু আগেই বলেছি, যে ছবি, চার্ট, গ্রাফ, যেখানে কোনো সাউন্ড থাকবে না, শুধু কি করবে, শিক্ষার্থীরা দেখবে, শুধু দেখবে, দেখেই বুঝে নেবে যে এটা বাঘ, এটা কুকুর, বা এটা বেড়াল, এরকমটা। তো ছবি এঁকে নিয়ে যেতে পারে শিক্ষকরা, বড় বড় আর্ট পেপার গুলো যে থাকে, আর্ট পেপারে যেরকম 3টে 4টে করে ছবি এঁকে নিয়ে গিয়ে সেগুলো প্রদর্শন করে তাদেরকে শিক্ষা প্রদান করতে পারে। তো দেখো, তো ভিজুয়াল এইডস এর ব্যবহারের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কতগুলি আছে সেগুলো আমরা দেখে নেব। উপস্থাপন করা তথ্যকে আরো স্পষ্ট এবং বোধগম্য করে তোলা। যখন শিক্ষার্থীরা শুধু মুখে মুখে শুনবে তার থেকে বেশি কি হবে, যখন শিক্ষকে তাদেরকে চাক্ষুষ উপকরণ দেখাবে বা উদাহরণ দেখাবে, হাতে নিয়ে ছবি দেখাবে, গ্রাফ দেখাবে, ভালো করে বুঝিয়ে দেবে, তখন কি হবে, শিক্ষার্থীদের যেটা ব্রেইনে ভালোভাবে সেটা ঢুকে যাবে, বা তারা বুঝে নেবে, আর সেটা লং টাইম অবধি তাদের মনে থাকবে। শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করা, হ্যাঁ, অটোমেটিক যখন এরকম কিছু উদাহরণ শিক্ষকরা ক্লাসে নিয়ে যাবে, অটোমেটিক বাচ্চারা কি হবে, আকর্ষিত হবে, যে দেখি মানে স্যার বা ম্যাডাম কি এনেছেন। ঠিক আছে, তো দেখো 3 নম্বরটা, গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ তথ্য বলতে কি হবে, যখন বাচ্চাদেরকে আমাদের হিউম্যান ব্রেইন, যেটা মস্তিষ্ক আছে, সেটা যদি বোঝাতে চায় যে আমাদের ব্রেইনটা, মাথার ভিতরে এরকম ঘিলু থাকে, এরকম এটা থাকে, সেটা থাকে, তখন কিন্তু বাচ্চারা একদমই বুঝতে পারবে না। যখন সেটার কোনো ছবি বা চার্ট বা মানে একটা গ্রাফের মধ্যে ভালো করে ছবি এঁকে যখন বাচ্চাদেরকে দেখানো হবে, তখন কি হবে, বাচ্চারা বেশিভাবে সেটা বুঝতে পারবে, আর সেটা মনে রাখতে তাদের জন্য সহায় হবে। এখানে আমি আরেকবার বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে চাক্ষুষ উপকরণ, যেটাকে বাচ্চাদের দেখানোর জন্য স্পষ্ট এবং বোধগম্য করা। এর আগেও আমি দেখিয়েছি, এখনো বলছি, যে খরগোশ বলতে এরকমটা হবে। যখন আমরা দেখাবো বাচ্চাকে, তখন কিন্তু বাচ্চা বেশি আকর্ষিত হবে, বেশি আগ্রহ করে সেটা শেখার জন্য চেষ্টা করবে। আমরা এক্ষুনি দেখলাম দৃষ্টি নির্ভর যেটা উপকরণ বা ভিজুয়াল এইডস, সেটার বিষয়ে জেনে নিলাম। এবার আমরা জেনে নেব শ্রুতি নির্ভর উপকরণ, যেটাকে অডিও এইডস বলে বলা হয়। তো দেখো, অডিও এইডসটা কিরকম হবে, সেটা এটি এটি এক ধরনের শিক্ষণ উপকরণ যা শুধুমাত্র শোনার মাধ্যমে তথ্য প্রদান করে। আমি আগেই বলেছি, ভিজুয়াল এইডসটা হচ্ছে যেখানে তোমরা শুধু দেখতে পারবে, সেখান থেকে কোনো সাউন্ড পাবে না বা শব্দ পাবে না। এখানে শুধু তোমরা শব্দটা শুনবে, কিন্তু সেখানে কি হবে, কোনো তোমরা ছবি বা অন্য কিছু দেখতে পারবে না। তো দেখো, এটা কিরকমটা হয়,
যে অডিও এইডস বলতে রেডিও, ট্যাপ রেকর্ডার বা গ্রামোফোন, অডিও বুক বা অডিও ক্লিপ ইত্যাদি। দেখো আমরা রেডিওটা বুঝলাম কি, আমরা আগের থেকেই জানি এটা পরম্পরাগত হিসেবে চলে আসছে, যদিও এখন এটার প্রচলন কমে যাচ্ছে রেডিওটা। টিভি, যেহেতু মানুষরা টিভি ইউজ করে বা মোবাইল ইউজ করে, যার জন্য রেডিওটা কমে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের প্রয়োজন সাপেক্ষে এই রেডিওটা অডিও এইডস হিসেবে আমরা ব্যবহার করতে পারি। দেখো তারপর হচ্ছে ট্যাপ রেকর্ডার। ট্যাপ রেকর্ডারে আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে বাঘের কিরকম শব্দ হতে পারে, কুকুরের কিরকম শব্দ বা বেড়ালে কিরকম করে শব্দ করে, সেগুলো ট্যাপ রেকর্ডারের দ্বারা আমরা কি করতে পারি, শোনাতে পারি শিক্ষার্থীদেরকে। তারপরে দেখো গ্রামোফোন আছে। দেন একটা নতুন বিষয়, সেটা হচ্ছে অডিও বুক। আজকাল একটা বুক দেখা যাচ্ছে বা একটা বই দেখা যাচ্ছে যেখানে অডিও বুক বলা হয়। সেখানে কি হয়, এই যে ভিজুয়ালটাও থাকে, যেরকম একটা বাঘের ছবি দেওয়া থাকবে বা একটা কুকুরের ছবি দেওয়া থাকবে, তলে কি হয় একটা ছোট্ট বটমের মতো থাকে। সেই বটমটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়, বাঘে কিরকমটা সাউন্ড করে বা শব্দ করে সেটা কি হয়, মানে আমরা শুনতে পারবো বা শিক্ষার্থীরা শুনে সেটা মনে রাখতে পারবে। তারপর দেখো অডিও ক্লিপও আছে বা ইত্যাদি। তারপর দেখো অডিও এইডস এর কিছু সুবিধা থাকে, সেগুলো কি কি, সময় সাশ্রয়। এবার যেহেতুকে আমরা প্রাইমারি সেকশনের শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য এগুলো ব্যবহার করছি, তো বাচ্চাদেরকে যত বেশি কথা বলবো ততই তারা কি হবে, বিরক্তি হবে। যখন আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে এই যে এগুলো উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব, আমি প্রথম থেকেই বলছি যে যখন আমরা রেডিও, ট্যাপ রেকর্ডার বা ভিজুয়াল এইডস, এই যে নানা রকমের উপকরণ যখন ব্যবহার করব, তখনই কি হবে, আমাদের সময়টা সাশ্রয় হবে। কম সময়ে আমরা শিক্ষার্থীদেরকে বেশি বেশি করে শেখাতে পারবো বা তাদের মনে রাখতে সহায় করতে পারবো। তারপর দেখো 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা। হ্যাঁ, যেহেতু ছোট বাচ্চা ক্লাসে বেশি মনোযোগী হতে চায় না, তারা এদিক সেদিক ঘুরে বেড়াতে পছন্দ করে, তো কি হবে, এদের যে অনুপ্রাণিত করা, যখনই আমরা এই যে বাস্তব তথ্যগুলো বা এই যে অডিও এইডস, ভিজুয়াল এইডস এগুলো ব্যবহার করে শেখানোর চেষ্টা করব, তখন বাচ্চারা কি করবে, আগন্তুক যে ক্লাস করবে শিক্ষকে, তারা কি করবে, অপেক্ষায় বসে থাকবে। হ্যাঁ, আজকে একটা নতুন জিনিস শিখলাম বা নতুন জিনিস দেখলাম, হয়তো কালকে স্যার বা ম্যাডাম কালকেও নিয়ে আসবে, আমরা আবারও শিখতে পারবো। এই যে একটা অনুপ্রাণিত হয়। তারপর দেখো 3 নম্বরে আছে শিক্ষণ প্রক্রিয়াকে সহজ করে তোলা। হ্যাঁ, এটা অবশ্যই শিক্ষকদের সুবিধা, যেখানে শিক্ষকরা অধিক কষ্ট যেখানে করতে হবে, বোঝাতে যেরকমটা কষ্ট হয়, বাকি একটু বোঝাবে আর বেশিটুক যদি তাদেরকে দেখায়, তাহলে কি হবে, তারা অনেক মনোযোগী হবে, অনুপ্রাণিত হবে, সঙ্গে লং টাইম পর্যন্ত বা বেশি সময় পর্যন্ত তারা মনে রাখতে কি হবে, সহায় হবে তাদের। আমরা অডিও এইডস অ্যান্ড ভিজুয়াল এইডস দুটো পড়লাম। এবার আমরা 3 নম্বরটি পড়বো, সেটা হচ্ছে দৃষ্টি শ্রুতি নির্ভর, যেটাকে অডিও ভিজুয়াল এইডস বলা হয়, যেখানে নাকি দুটোই থাকে, শব্দ এবং ছবি। তো তোমরা একবার দেখে নাও। সেটা হচ্ছে এটি যোগাযোগের জন্য ব্যবহৃত এমন একটি উপকরণ যা শব্দ এবং ছবি উভয়ই ব্যবহার হয়। আমি আগেও বলেছি এটাতে দুটোই থাকে, আমরা ছবিও দেখতে পারবো, সেখান থেকে শব্দ বা সাউন্ডও শুনতে পারবো। সেটা উদাহরণ হিসেবে দেখো টিভি আছে, ডিভিডি আছে, দেন চলচ্চিত্র আছে। এগুলো বাদেও আমরা সহজভাবে বোঝার জন্য আমরা দেখে নিতে পারি, সেটা হচ্ছে বাচ্চারা যে বাড়িতে কার্টুন দেখে মোবাইলে, কার্টুনে কি হয়, ভিজুয়ালও হয় আবার শোনাও হয়, সাউন্ডটাও তারা শুনতে পারে। তো অডিও ভিজুয়ালের এইডস এর কিছু সুবিধা, সেটা হচ্ছে সময় সাশ্রয়, একটু আগে আমি বুঝিয়ে দিলাম, বুঝতে সুবিধা, তারা ভালো করে বুঝতে পারে কম সময়ের মধ্যে, আর লং টাইম পর্যন্ত মনে রাখতে পারে। দেন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা। হ্যাঁ, তারা নতুন নতুন ক্লাসের জন্য বা স্যার বা ম্যাডামের জন্য অপেক্ষায় বসে থাকে। দেন শিক্ষণ প্রক্রিয়া সহজতর করে তোলা, এটা শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ যে তারা এই উপকরণগুলি ব্যবহার করে তাদের শিক্ষণ যেটা ব্যবস্থা বা প্রক্রিয়া, এটাকে সহজ করে তোলে, বাকি বাচ্চাদেরকে বোঝাতে তাদের সুবিধা হয়। এই সুবিধাগুলো ব্যবহার করে বাচ্চাদের ভালোভাবে পড়িয়ে তাদের কি করা উচিত, যেহেতু ছোট বাচ্চা, তাদের সেকেন্ডারি এডুকেশন গ্রহণ করার আগেই তাদের যে ভিটিটা আছে সেটা মজবুত করে তোলাটা দরকার। এবার দেখো আমরা একটু আগে কি করলাম, 3টে উপকরণ, যেগুলো অডিও এইডস, ভিজুয়াল এইডস ও অডিও ভিজুয়াল এইডস, এই যে 3টি উপকরণের বিষয়ে আমরা পড়লাম, এর থেকেও বেশি বেশি গুরুত্বপূর্ণ উপকরণটি হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক। এবার দেখো পাঠ্যপুস্তক এমন একটি উপকরণ যার দ্বারা কি হয়, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এটা পরিচালিত হয়। আমরা কিভাবে বুঝবো, দেখো প্রত্যেকটা বিষয়ের একটা একটা নীতি নিয়ম থাকাটা দরকার। যেরকমটা আমরা ভারতবর্ষে বসবাস করি, তো ভারতবর্ষটা কিভাবে পরিচালিত হবে, এই যে আমাদের রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, বা আমাদের যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকে, তিনি কিভাবে দেশটাকে পরিচালিত করবে, এই যে একটা নীতি নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, তার জন্যও কিন্তু আমাদের একটা কি আছে, সংবিধান আছে। ঠিক আছে,
তো ঠিক সেভাবে আমাদের যে এই যে পরিয়াল, আমরা যে আমাদের পরিয়ালের সঙ্গে বসবাস করি বা থাকি, ঠিক আছে, এই পরিয়ালটাও ভালোভাবে পরিচালিত হতে গেলে কিন্তু বাড়ির কিছু নির্দিষ্ট নীতি নিয়ম থাকে। তো ঠিক সেই রকম ভাবে শিক্ষণ ব্যবস্থাতে একজন শিক্ষক বাচ্চাদেরকে কিভাবে পরিচালিত করবে, বাকি পরীক্ষাকে কিভাবে পরিচালিত করবে, বাচ্চারা কতটুক শিখলো কতটুক শিখলো না, এই যে পরিচালিত করতে হবে, যতই আমরা মৌখিকভাবে শিখি, যতই আমরা দেখে শিখি, কিন্তু এটার একটা কিন্তু লিখিত রূপ থাকাটা দরকার। যেটা এই লিখিত রূপটা কোথায় প্রকাশ পাচ্ছে? এই যে পাঠ্যপুস্তকে প্রকাশ পাচ্ছে। তো দেখো, আমরা এখন ভালোভাবে দেখে নেব যে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে পাঠ্যপুস্তক, টেক্সট বুকের কি ভূমিকা থাকে। প্রথমে দেখো আছে, শিক্ষাক্ষেত্রে পাঠ্যপুস্তক একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এটি নতুন শিক্ষক এবং শিক্ষার্থীর জন্য বিষয়গুলো মানে বিশেষভাবে সহায়ক হয়ে ওঠে। কিভাবে? আমি তোমাদেরকে বলছি। যখন একজন নতুন শিক্ষার্থী বা একজন নতুন শিক্ষকও থাকে, আমরা কিন্তু সব বিষয়েই ভালোভাবে কখনো কখনো সব বুঝি, কিন্তু সেটা প্রকাশ করতে পারি না। প্রকাশ করতে কি হয়? আমাদের অসুবিধা হয়। কিন্তু পাঠ্যপুস্তক এমন একটি উপকরণ যেটার দ্বারা তুমি কি করতে পারো, তোমাদের এই যে বোঝানোর যেটা ভাষা, সেটা কিন্তু আমাদের পাঠ্যপুস্তক থেকে নেওয়া। ব্যাকরণের যেখানে প্রয়োগ থাকে, যেখানে অলংকার থাকে, যেখানে নাকি সুসজ্জিতভাবে আমাদের ভাষাগুলো গঠন করা থাকে, সেখান থেকে আমরা নিয়ে কি করি, আমাদের মনের ভাবগুলো ভালো করে প্রকাশ করি। যতই আমরা ভিজুয়াল এইডস দেখি, বাকি অডিও এইডসগুলো শুনে, সেগুলো বাচ্চাদেরকে মনে রাখতে সহায় করে। কিন্তু পরীক্ষাতে প্রশ্নের উত্তর হিসেবে যে মনের ভাবটাকে ভালোভাবে প্রকাশ করে পরীক্ষার খাতায় যে প্রকাশ করবে, সেটার কিন্তু একমাত্র মাধ্যম হচ্ছে এই পাঠ্যপুস্তক। ঠিক আছে? তো তারপর দেখো, শিক্ষার্থীর বয়স ও আগ্রহ। হ্যাঁ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসার চান্স থাকে। সেটা হচ্ছে বয়স ও আগ্রহ অনুসারে পাঠ্যপুস্তক রচনা করা। এবার যদি আমরা একজন পাঁচ বছর বা 6 বছরের শিক্ষার্থীর জন্য 15 বছরের শিক্ষার্থীর মানে পাঠ্যপুস্তক তৈরি করি, তাহলে কিন্তু তারা কিছুই বুঝতে পারবে না। তাদের বয়স ও আগ্রহ, তারা কি দেখতে পছন্দ করছে, তাদের বয়স হিসেবে তারা কি কি শুনছে, কি 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 বিষয়ের প্রতি তারা আগ্রহীত হচ্ছে, এগুলোর প্রতি লক্ষ্য রেখে যদি আমরা পাঠ্যপুস্তকগুলো রচনা করি, তাহলে কি হবে, বাচ্চা আগ্রহ করে সেগুলো শিখবে এবং তাদের কি হবে, মস্তিষ্কের যেটা বিকাশ, সেটা কিন্তু ভালোভাবে হবে। তো দেখো 3 নম্বরে কি আছে, পাঠ্যপুস্তক বিষয়মুখী ও সুসংগঠিত হওয়া। হ্যাঁ, শুধু শুধু তো আমরা আলোচনা করলে চলবে না, আলোচনার কিন্তু একটা মুখ্য বিষয় থাকা দরকার। যেরকম আজকে আমাদের মুখ্য বিষয় হচ্ছে শিক্ষণ উপকরণ। বাকি শিক্ষণটা কি, এর উপকরণগুলো কি কি, মূল বিষয় কিন্তু হচ্ছে একটা টাইটেল থাকার দরকার বা একটা নামাকরণ থাকা দরকার। ঠিক সেরকম পাঠ্যপুস্তক একটা বিষয়মুখী হওয়া দরকার ও সুসংগঠিত। যেটা এলোমেলো হলে চলবে না, এটা সুসংগঠিত হতে হবে। এবার 4 নাম্বারটা দেখো, শিক্ষা প্রক্রিয়া কখন এবং কিভাবে হওয়া উচিত তা পাঠ্যপুস্তকে নির্দেশ আছে। হ্যাঁ, আমি কিন্তু আগেই বললাম যে আমরা যতই মৌখিকভাবে চেষ্টা করি হবে না, সেটার একটা লিখিত নীতি নিয়ম থাকা দরকার। সেটা কখন কিভাবে হওয়া উচিত, কিভাবে করতে হবে, সেটার একটা লিখিত নিয়ম নীতির ভান্ডারই হচ্ছে তোমার পাঠ্যপুস্তক। যেখানে পাঠ্যপুস্তকে কি করা থাকে, নির্দেশ করা থাকে, সেভাবেই আমরা কি করি, শিক্ষণ যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা পরিচালিত করি। তো দেখো 5 নম্বরটা, একটি ভালো পাঠ্যপুস্তক একটি উৎকৃষ্ট শিক্ষা সহায়ক উপকরণ। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি হবে যখন একটা পাঠ্যপুস্তকের সহায় নিয়ে আমরা জিনিসগুলো পরিচালিত করব। সব জিনিসই কিন্তু সেটা কি বলতে পারো, মাধুর্যতাপূর্ণ হবে, সুসংগঠিত হবে, প্রেরণাদায়ক হবে, বাচ্চারা কি হবে, বেশি বেশি করে অনুপ্রাণিত হবে। আমরা দেখলাম যে প্যাডাগজির যে 7 নম্বর লেসন আছে, সেটা হচ্ছে শিক্ষণ উপকরণ বা টিএলএম এর যেটা ব্যবহার, সেগুলো শিক্ষণটা কি, বাকি এর উপকরণগুলো কি কি আমরা সম্পূর্ণ দেখে নিলাম। কিন্তু কথা হচ্ছে, এই যে উপকরণগুলি, এগুলো কিন্তু বাচ্চাদের বয়স, বাচ্চাদের আগ্রহ হিসেবে এগুলো কিন্তু সম্পূর্ণটাই আলাদা আলাদা হবে। যে মানে আলাদা আলাদা ক্লাসের বাচ্চার জন্য আলাদা আলাদা টিএলএম ব্যবহার করতে হবে, আলাদা আলাদা বিষয়গুলোর উপরে আমাদের কি করতে হবে, এগুলো পড়াতে হবে। তো দেখো, এগুলো কি হয়, টিএলএম ব্যবহার করলে কম খরচেও আমরা টিএলএম ব্যবহার করতে পারি, আর সেগুলো কিন্তু খুব সুলভ মূল্যর হয়। সেটা হচ্ছে কিছু কিছু মানে আমরা যে ফেলে দেই কাগজপত্র, বাকি
ফেলে দেওয়া জিনিসের থেকেও ভালো ভালো উপকরণ আমরা তৈরি করতে পারি। এরকম না যে টিএলএমটা ব্যবহার করব এটা শুধু দামি দামি বস্তু দিয়ে ব্যবহার করে আমরা এগুলো কি করব ইউজ করব বা ব্যবহার করব, সেরকমটা নয়। এগুলো কি করতে হয়, কম খরচের দ্বারা কিছু কিছু বস্তু তৈরি করে আমরা যখন বাচ্চাদেরকে দেখাবো তখন বাচ্চারা কিন্তু সঙ্গে সঙ্গে এটাও শিখবে যে হ্যাঁ, ফেলে দেওয়া বস্তুর থেকেও আমরা ভালো ভালো বস্তু তৈরি করতে পারি। বাকি আমরা বেশি অপচয় করাটা মানে প্রয়োজন না, বা বেশি অপচয় করাটাও আমরা পছন্দ করি না বা করব না। আমরা ফেলে দেওয়া বস্তুর থেকেও ভালো ভালো বস্তু বা বিষয় উপকরণগুলো তৈরি করে আমরা কি করতে পারি, আমাদের জীবনের জন্য বা আমরা শেখার জন্য বহুত টিএলএম বা শিক্ষণ উপকরণ ব্যবহার করতে পারি। সো ফ্রেন্ডস, আজকে ছিল এটা লেসন নাম্বার 7, শিক্ষণ উপকরণ। তো দেখো, যদি তোমাদের এই পার্টটি ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।